সুখেন্দু সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 10-এর জিওগ্রাফির বায়ুমণ্ডল এই অধ্যায়টির উপর পৃথিবীর ভূপৃষ্ঠের উপর তাপের অনুভূমিক বণ্টন এই বিষয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো শুরুতেই আমরা প্রথমে জেনে নেব যে পৃথিবীর ভূপৃষ্ঠের উপরেতে তাপের অনুভূমিক বণ্টন বলতে কি বোঝায়। তো এখানেতে বলা হয়েছে যে অক্ষাংশ ও সূর্যরশ্মির পতন কোণের উপর ভিত্তি করে নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে প্রতি এক ডিগ্রি অক্ষাংশে 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে। অনুভূমিক দিকে ভূপৃষ্ঠের উষ্ণতার এইরূপ বণ্টনকে পৃথিবীর তাপের অনুভূমিক বণ্টন বলে। আর উষ্ণতার অনুভূমিক বণ্টন মানচিত্রে সমষ্ণ রেখার মাধ্যমে দেখানো হয়ে থাকে। তো আমরা একটা চিত্রের সাহায্যে ব্যাপারটিকে একটু বুঝে নেব। তো এই যে চিত্রটা আছে বা এই যে ডায়াগ্রামটা রয়েছে, এটা হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি যে এটা পৃথিবীর তাপমণ্ডলের ডায়াগ্রাম। তো এই যে আমাদের এই তাপমণ্ডলের যে ডায়াগ্রামটা আছে, এখান থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, যে এই যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখা থেকে যত আমি উত্তর মেরুর দিকে এবং দক্ষিণ মেরুর দিকে আমি যেতে থাকবো ভূপৃষ্ঠের উপরের থেকে, তত কি হবে, আমার সূর্যরশ্মির যে পতন কোণ, সেই পতন কোণের তারতম্য হবে। আর এর কারণটা কি? কারণটা হচ্ছে যে আমাদের পৃথিবীর যে অক্ষ, সেই অক্ষ হচ্ছে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। যে হেলে থাকার কারণেতেই কিন্তু সূর্য থেকে যে রশ্মিটা আসছে, সেই রশ্মি আমাদের ভূপৃষ্ঠের উপরেতে যখন পড়ে তখন তার পতন কোণের তারতম্য হয়ে থাকে। এবং সেই পতন কোণের তারতম্যটা কি হয় না, নিরক্ষরেখা বা এই যে নিরক্ষীয় অঞ্চলেতে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দিয়ে থাকে, কিন্তু নিরক্ষরেখা থেকে যত আমি উত্তর মেরুর দিকে এবং দক্ষিণ মেরুর দিকে আমি যেতে থাকবো, ততই কিন্তু পতন কোণটা বাড়তে থাকবে এবং সূর্যরশ্মি তির্যকভাবে পড়তে থাকবে, যে কারণেতে ভূপৃষ্ঠের তাপের পরিমাণটা কিন্তু কমতে থাকবে। আর এটাই হয়ে থাকে। আর এই জিনিসটা কিভাবে হয়, অর্থাৎ নিরক্ষরেখা থেকে প্রতি 1 ডিগ্রি মানে অক্ষাংশের পার্থক্যতে কি হয় না, 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা একটু একটু করে কিন্তু কমতে থাকে এবং কমতে 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 একদম সুমেরু বা মেরু বিন্দুতে একদম পুরো মাইনাসে হিমাঙ্কের নিচে চলে যায়। দুদিকেই, সেটা উত্তর মেরুর দিকেও একই ঘটনা ঘটে এবং দক্ষিণ মেরুর দিকেও কিন্তু একই ঘটনা ঘটে থাকে। তো এই যে ভূপৃষ্ঠের ওপরেতে এইভাবে যে তাপের যে বণ্টনটা হচ্ছে, অর্থাৎ নিরক্ষরেখা থেকে বা নিরক্ষীয় অঞ্চল থেকে আস্তে আস্তে মেরুর দিকে যত আমি যেতে থাকছি, তত প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের পার্থক্যতে 0.28 ডিগ্রি সেন্টিগ্রেড হারে এই যে উষ্ণতার যে কমতে থাকছে বা উষ্ণতার এই যে বণ্টনটা, এই বণ্টনটাকেই কিন্তু বলা হচ্ছে যে পৃথিবীর তাপের অনুভূমিক বণ্টন বা ভূপৃষ্ঠের উপরেতে তাপের অনুভূমিক বণ্টন। আর এই যে তাপের যে অনুভূমিক যে বণ্টন, এই তাপের অনুভূমিক বণ্টন সমষ্ণ রেখার সাহায্যে প্রকাশ করা হয়ে থাকে। মানচিত্রে এই যে তাপের যে অনুভূমিক যে বণ্টনটা, এটা বোঝানো হয় সমষ্ণ রেখার সাহায্যে। তো সমষ্ণ রেখা কি এবং তার কি কি বৈশিষ্ট্য আছে সেটা আমরা একটু পরে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু জেনে নেব। সেটা হচ্ছে যে এই যে তাপের অনুভূমিক বণ্টন, এই তাপের অনুভূমিক বণ্টনের যে নিয়ন্ত্রকগুলো আছে, সেই নিয়ন্ত্রকগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। তো প্রথম যে নিয়ন্ত্রকটা আছে সেটা হচ্ছে অক্ষাংশ, যেটা তো আমরা শুরুতেই বললাম যে অক্ষাংশগত তারতম্যের জন্যেই কিন্তু সূর্যরশ্মির পতন করে তারতম্য ঘটে এবং সেই অনুপাতেই কিন্তু ভূপৃষ্ঠের তাপের অনুভূমিক বণ্টনের হেরফেরটা হয়ে থাকে। তো প্রথমেতেই তাপের যে অনুভূমিক বণ্টন ভূপৃষ্ঠের ওপরেতে, সেই তাপের অনুভূমিক বণ্টনের প্রথম এবং প্রধান যে নিয়ন্ত্রকটা আছে সেটা হচ্ছে অক্ষাংশ। তারপরে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য, কারণ অক্ষাংশ অনুযায়ী সূর্যরশ্মির পতন কোণের তারতম্য হয়ে থাকে এবং সেই সূর্যরশ্মির পতন কোণের তারতম্যের দরুনই কিন্তু ভূপৃষ্ঠের যে সমস্ত অঞ্চলেতে সূর্যরশ্মি লম্বভাবে পড়বে সেখানেতে তাপমাত্রার পরিমাণটা বেশি হবে এবং যেখানেতে তির্যকভাবে পড়তে থাকবে সেখানে তাপের পরিমাণটা কম হবে এবং ভূপৃষ্ঠকে কম উত্তপ্ত করে থাকবে। তারপরেতেই আসছে জলভাগ ও স্থলভাগের তাপমাত্রার পার্থক্য, তারপরে সমুদ্র স্রোতের প্রভাব, পর্বতের অবস্থান এবং বায়ু প্রবাহ। তো এই 6টা মূলত নিয়ন্ত্রক আছে, যে নিয়ন্ত্রকগুলো কিন্তু আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের উপরেতে তাপের যে অনুভূমিক বণ্টন হয়, সেই অনুভূমিক বণ্টনকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। তো এবারেতে আমরা জেনে নেব যে সমষ্ণ রেখা, যেটার মাধ্যমেতে মানচিত্রতে তাপের অনুভূমিক বণ্টনটাকে দেখানো হয়ে থাকে, তো সেই সমষ্ণ রেখা কি এবং তার যে মূল যে বৈশিষ্ট্যগুলো আছে বা প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো এবার একটু আমরা জেনে নেব। তো সমষ্ণ রেখা কি? সমষ্ণ রেখা হচ্ছে যে ভূপৃষ্ঠের যে সকল স্থানের গড় উষ্ণতা প্রায় একই রকম হয়,
সেই সকল সম উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বা আইসোথার্ম বলা হয়ে থাকে। তো সেটা একটু আমরা মানচিত্রের সমষ্ণ রেখা কিভাবে দেখানো হয় সেটা একটা চিত্রের সাহায্যে আমরা দেখে নেব। তো এই দেখো, এটা একটা পৃথিবীর মানচিত্র আছে এবং এই পৃথিবীর মানচিত্রের ওপরেতে এই যে সরু সরু যে লাল রঙের যে রেখাগুলো গিয়েছে এইগুলোই হচ্ছে সমষ্ণ রেখা। এই সমষ্ণ রেখাগুলোই কিন্তু আমাদের পৃথিবীর যে তাপমাত্রা মানে ভূপৃষ্ঠের ওপরে তাপের যে অনুভূমিক বন্টন সেগুলোকে নির্দেশ করে থাকে। এবং খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে এখানেতে এই সমষ্ণ রেখার মানগুলো দেওয়া রয়েছে। দেখো এখানে 0 ডিগ্রি, 5, 10, 15, 20। তো এরকমভাবে এই যে সমষ্ণ রেখাগুলো, এদিকে আবার মাইনাস আছে, দেখো -10, -15, -20। তো এগুলো হচ্ছে উষ্ণতাকে নির্দেশ করছে। অর্থাৎ এই মানের যে সমষ্ণ রেখাটা, যদি ধরো আমি এখানে 5 ডিগ্রির যদি ধরি, তাহলে এই যে 5 ডিগ্রির এই যে সমষ্ণ রেখাটা, এটা ভূপৃষ্ঠের যে যে স্থানের উপর থেকে গিয়েছে সেই সেই স্থানের উষ্ণতা কিন্তু 5 ডিগ্রিকে নির্দেশ করছে। তো এইরকমভাবেই কিন্তু এই মানচিত্রেতে এই কাল্পনিক রেখাগুলোর সাহায্যে সম উষ্ণতাযুক্ত স্থানগুলোকে কিন্তু যুক্ত করা হয় এবং এগুলোকেই কিন্তু সমষ্ণ রেখা বলা হয়ে থাকে। এবং এই সমষ্ণ রেখাগুলোর সাহায্যেই কিন্তু পৃথিবীর তাপের যে অনুভূমিক যে বন্টন ভূপৃষ্ঠের উপরেতে সেটাকে কিন্তু বোঝা হয়। তো এরপরেতে আমরা জানবো যে সমষ্ণ রেখার কী কী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। তো প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি না, সমষ্ণ রেখাগুলো অক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে অবস্থান করে। তো আমরা চিত্রটাতে আবার একটু ফিরি। দেখো এখানেতে যে অক্ষরেখাগুলো রয়েছে, যেরকম ধরো নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা বা এদের মধ্যে যে সমস্ত অক্ষরেখাগুলো রয়েছে সেই অক্ষরেখাগুলো আমরা জানি কি না পূর্ব থেকে পশ্চিমেতে বিস্তৃত হয়ে থাকে। এবং এই সমষ্ণ রেখাগুলোকে আমরা ভালো করে যদি দেখি তাহলে দেখতে পাবো যে এই প্রত্যেকটা সমষ্ণ রেখা কিন্তু এই অক্ষরেখাকে সমান্তরাল মানে অক্ষরেখার সমান্তরালে কিন্তু বিস্তৃত হয়েছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। দেখো এখানেতে এইটা প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা সমষ্ণ রেখা কিন্তু হয়তো ব্যাঁকা আছে, কিন্তু ব্যাঁকা থাকলেও এগুলো কিন্তু মোটামুটিভাবে এই অক্ষরেখাগুলোকে অনুসরণ করে এর সমান্তরালে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে কিন্তু বিস্তৃত। এরপরের যে 2 নম্বর যে বৈশিষ্ট্যটা আছে সমষ্ণ রেখা, সেটা হচ্ছে কি যে সমষ্ণ রেখাগুলি স্থলভাগে পরস্পরের কাছাকাছি ও জলভাগে একে অপরের থেকে দূরে অবস্থান করে থাকে। তো দেখো এটা হচ্ছে কি আমাদের স্থলভাগ। এই স্থলভাগেতে এইখানটাতে যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাবো যে এই যে সমষ্ণ রেখাগুলো রয়েছে এই সমষ্ণ রেখাগুলো কাছাকাছি অবস্থান করছে। কিন্তু যখনই আমরা এই জলভাগের উপরে আসবো, অর্থাৎ এখানটাতে আমরা জানি যে আটলান্টিক মহাসাগর আছে, যখনই আমরা এই জলভাগের উপরেতে আসবো তখন দেখতে পাবো যে সমষ্ণ রেখাগুলো একে অপরের থেকে দূরে দূরে ছাড়া ছাড়া হয়ে অবস্থান করছে। তো এটাও সমষ্ণ রেখার 2 নম্বর গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে সমষ্ণ রেখাগুলি কখনো পরস্পরকে ছেদ করে না। অর্থাৎ আমরা যদি দেখি যে এখানে এই যে সমষ্ণ রেখাগুলো রয়েছে এই সমষ্ণ রেখাগুলো কোনোটাই কিন্তু একে অপরকে ছেদ করেনি, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের সমান্তরালে পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত হয়েছে। কখনোই কিন্তু একটা সমষ্ণ রেখা আর একটা সমষ্ণ রেখাকে কিন্তু কখনোই ছেদ করবে না, মানে ক্রস করে চলে যাবে না। ধরো যে এই যে সমষ্ণ রেখাটা আছে এটা কখনোই কিন্তু এর উপরের এই যে সমষ্ণ রেখাটা এই সমষ্ণ রেখাকে কখনোই এরকমভাবে ক্রস করে কিন্তু যাবে না। এরপরে 4 নম্বর যে বৈশিষ্ট্য যেটা রয়েছে সেটা হচ্ছে কি না স্থলভাগ ও জলভাগের সংযোগস্থলে বেঁকে অবস্থান করে। অর্থাৎ এইটা জলভাগ এবং এটা হচ্ছে স্থলভাগ। তো যখনই এই যে জলভাগের উপর থেকে এই সমষ্ণ রেখাটা যখন স্থলভাগের দিকে যখন প্রবেশ করে তখন একটু বাঁক নিয়ে প্রবেশ করে, সেটা দেখলেই বুঝতে পারবে। যেরকম ধরো এই যে সমষ্ণ রেখাটি রয়েছে এই যখন এই স্থলভাগের মধ্যে প্রবেশ করছে তখন বাঁক নিচ্ছে। আবার এইখানটা তো ঠিক তাই, এই প্রত্যেকটা সমষ্ণ রেখার ক্ষেত্রে একটু বেঁকে কিন্তু জলভাগ থেকে স্থলভাগের মধ্যে কিন্তু প্রবেশ করে থাকে। তো এইগুলো হচ্ছে সমষ্ণ রেখার গুরুত্বপূর্ণ 4টে বৈশিষ্ট্য। তো এবারে আমরা জেনে নেব যে এই সমষ্ণ রেখাগুলোর সাহায্যে কিভাবে পৃথিবীর মানে ভূপৃষ্ঠের তাপের অনুভূমিক বন্টনকে বোঝানো হয় বা তার থেকে আমরা কিভাবে বুঝতে পারি যে পৃথিবীর যে ভূপৃষ্ঠের ওপরেতে যে তাপের যে অনুভূমিক বন্টন সেটা কিভাবে হচ্ছে। তো সাধারণত জুলাই মাস এবং জানুয়ারি মাস, মানে জানুয়ারি এবং জুলাই এই দুটো মাসের তাপমাত্রার সমষ্ণ রেখার যে বন্টন সেই সমষ্ণ রেখার বন্টন অনুযায়ী আমরা পৃথিবীর যে ভূপৃষ্ঠের ওপরেতে তাপমাত্রার যে অনুভূমিক বন্টন সেটা বোঝানো মানে আমরা স্টাডি করে থাকি। তো প্রথমেতেই আমরা সেটা হচ্ছে গিয়ে জানুয়ারি মাসেরটা নিয়ে আমরা আলোচনা করব যে জানুয়ারি মাসের উষ্ণতার অনুভূমিক বন্টন, অর্থাৎ জানুয়ারি মাসেতে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে কিভাবে উষ্ণতার বন্টন হয়ে থাকে এবং সেটাই আমরা সমষ্ণ রেখার সাহায্যে বোঝার চেষ্টা করব। তো প্রথমেতে আমি এখানেতে 3টে
প্রধান বৈশিষ্ট্য আছে, 3টে বৈশিষ্ট্য আমরা একটা একটা করে আলোচনা করব এবং সমষ্ণ রেখার সাহায্যে মানচিত্রের উপরেতে আমরা সেটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব। তো ফার্স্টে দেখো বলছে যে জানুয়ারি মাসে উত্তর গোলার্ধে স্থলভাগের উপর সমষ্ণ রেখাগুলি নিরক্ষরেখার দিকে বেঁকে অবস্থান করে। অন্যদিকে উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে সমুদ্রের উপর অবস্থিত সমষ্ণ রেখাগুলি মেরুর দিকে বেঁকে যায়। তো আমরা চিত্রের সাহায্যে ব্যাপারটাকে একটু বুঝে নিই। তো এটা হচ্ছে স্থলভাগ আর এটা হচ্ছে জলভাগ। তো দেখো যেটা বলছিল সেটা হচ্ছে কি, যে জানুয়ারি মাসে উত্তর গোলার্ধে স্থলভাগের উপর সমষ্ণ রেখাগুলি নিরক্ষরেখার দিকে বেঁকে অবস্থান করে। অর্থাৎ এটা হচ্ছে জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসের সমষ্ণ রেখা মানচিত্র এখানেতে দেওয়া হয়েছে এবং এইটা হচ্ছে কি আমাদের নিরক্ষরেখা, এবং নিরক্ষরেখার এদিকটা হচ্ছে উত্তর গোলার্ধ এবং এদিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এবং প্রথমেতেই যেটা বলছে যে জানুয়ারি মাসে উত্তর গোলার্ধে স্থলভাগের উপর সমষ্ণ রেখাগুলি নিরক্ষরেখার দিকে বেঁকে অবস্থান করে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের স্থলভাগ, এটাও এটা আমাদের স্থলভাগ। এবং খুব ভালো করে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই যে নিরক্ষরেখার দিকে এই জানুয়ারি মাসে এই সমষ্ণ রেখাগুলো একটু হলেও বাঁক নেয় বা নিরক্ষরেখার কাছে, মানে নিরক্ষরেখার কাছে একটু ঘেঁষে অবস্থান করে, এখানে তো দেখতে পাবো। এবং এই দিকটা তো যদি আমরা দেখি তাহলে সেটাও আমরা লক্ষ্য করতে পারবো। আর একটা জিনিস দেখা যায় কি, যে অন্যদিকে উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে সমুদ্রের উপর অবস্থিত সমষ্ণ রেখাগুলি মেরুর দিকে বেঁকে যায়। অর্থাৎ আমরা যদি এখানটাতে লক্ষ্য করি তাহলে খুব ভালো করে দেখতে পাবো যে এইখানটাতে আমাদের কি আছে, যে এই যে উত্তর গোলার্ধে এই সমষ্ণ রেখাগুলো এই মেরুর দিকে, মানে উত্তর মেরু বিন্দু বা সুমেরু বিন্দুর দিকে, মেরু অঞ্চলের দিকেতে বাঁক নেয়, মানে এদিকটাতে কার্ভটা হয়ে থাকে। মানে ঠিক আছে, জানুয়ারি মাসেতে যেটা হয় আর কি, যে সমষ্ণ রেখাগুলো স্থলভাগের উপরেতে যে সমষ্ণ রেখাগুলো বিস্তৃত হয় সেটা কি হয় না নিরক্ষরেখার দিকে বাঁকটা থাকে, আর জলভাগের দিকে যে সমষ্ণ রেখা যেটা থাকে, জলভাগের উপর থেকে যে সমষ্ণ রেখাটা থাকে সেই সমষ্ণ রেখাটা কি হয় না মেরুর দিকে বাঁক নিয়ে থাকে। এরপরে দ্বিতীয় যেটা বলছে সেটা হচ্ছে কি, যে জানুয়ারি মাসে উত্তর গোলার্ধের স্থলভাগের উপর সমষ্ণ রেখাগুলি কাছাকাছি ঘন ঘন অবস্থান করে, যা স্থানভেদে উষ্ণতার দ্রুত পরিবর্তনকে নির্দেশ করে। অর্থাৎ এইখানটায় যদি আমরা লক্ষ্য করে দেখি বা এখানটায় যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাবো যে জানুয়ারি মাসে উত্তর গোলার্ধে এই যে স্থলভাগের উপর দিয়ে যে সমষ্ণ রেখাগুলো গিয়েছে, এই সমষ্ণ রেখাগুলো খুব গায়ে গায়ে অবস্থান করে থাকে, খুব গায়ে গায়ে এই সমষ্ণ রেখাগুলো অবস্থান করে থাকে। এবং তার ফলেতে কি হয়, স্থানভেদে উষ্ণতার দ্রুত পরিবর্তনকে নির্দেশ করে। অর্থাৎ যে সমস্ত জায়গাগুলোতে এরকম স্থলভাগের উপরেতে এই সমষ্ণ রেখাগুলো গায়ে গায়ে অবস্থান করছে, সেইখানটাতে খুব অল্প একটা জায়গার মধ্যে উষ্ণতার দ্রুত পরিবর্তনকে কিন্তু নির্দেশ করে থাকে। এরপরে 3 নম্বরে বলছে যে জানুয়ারি মাসে উত্তর গোলার্ধে মহাদেশ ও মহাসাগরের মধ্যে উষ্ণতার পার্থক্য সবচেয়ে বেশি হয়, আর দক্ষিণ গোলার্ধে জানুয়ারি মাসেতে গ্রীষ্মকাল হওয়ায় সমষ্ণ রেখাগুলি মোটামুটি সরল রেখায় বিস্তৃত হয়ে থাকে। তো এটা হচ্ছে কি, আমরা প্রত্যেকেই জানি যে জানুয়ারি মাসে উত্তর গোলার্ধে শীতকাল হয়ে থাকে আর দক্ষিণ গোলার্ধে উল্টোটা হয়, অর্থাৎ গ্রীষ্মকাল থাকে। তো যে কারণেতে কি হয়, যে জানুয়ারি মাসেতে যখন উত্তর গোলার্ধে যখন শীতকাল থাকে তখন সমষ্ণ রেখাগুলো কি হয় না, সমষ্ণ রেখাগুলোর যখন বিস্তৃত হয় তখন মহাদেশ এবং মহাসাগরের উপর উষ্ণতার পার্থক্য সব থেকে বেশি থাকে। এই জানুয়ারি মাসে উত্তর গোলার্ধে মহাদেশ ও মহাসাগরের মধ্যে উষ্ণতার পার্থক্য হচ্ছে সব থেকে বেশি থাকে। অর্থাৎ এইটা হচ্ছে উত্তর গোলার্ধ এবং এটা জলভাগ অর্থাৎ মহাসাগর আমরা ধরতে পারি, আর এটা হচ্ছে মহাদেশগুলো অর্থাৎ স্থলভাগে। তো এই স্থলভাগ এবং জলভাগের মধ্যে জানুয়ারি মাসে উত্তর গোলার্ধে উষ্ণতার পার্থক্যটা সব থেকে বেশি হয়ে থাকে, কিন্তু দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে না। তার কারণটা হচ্ছে যে সেই সময় দক্ষিণ গোলার্ধতে কি হয় না, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকার কারণেতে সমষ্ণ রেখাগুলো মোটামুটি সমান্তরালেতে অবস্থান করে থাকে। তো এটাই হচ্ছে গিয়ে জানুয়ারি মাসে উষ্ণতার অনুভূমিক বন্টন, যেটা আমরা সমষ্ণ রেখার সাহায্যে বোঝার চেষ্টা করলাম। এরপরেতে আমরা চলে যাব জুলাই মাসেতে। জুলাই মাসেতে সমষ্ণ রেখার যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় এবং সেই বৈশিষ্ট্যগুলোর সাহায্যে কিভাবে আমরা পৃথিবীর ভূপৃষ্ঠের উপরেতে জুলাই মাসে উষ্ণতার কিভাবে বন্টন হয়ে থাকে সেটা আমরা দেখব। তো জুলাই মাসেতে প্রথম যে বৈশিষ্ট্যটা দেখা যায় সমষ্ণ রেখা, সেটা হচ্ছে কি, যে উত্তর গোলার্ধে জুলাই মাসে গ্রীষ্মকাল হওয়ায় সমষ্ণ রেখাগুলি খুবই আঁকা বাঁকা হয়। অর্থাৎ কি হয়
না এই যে সমস্ত রেখাগুলো জুলাই মাসেতে আমরা আবার চলে এসেছি। জুলাই মাসেতে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে আর দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে। তো উত্তর গোলার্ধের এই যে অংশটা জুলাই মাসেতে, এখানেতে সমস্ত রেখাগুলোকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সমস্ত রেখাগুলোতে বাঁকটা বেশি। এই যে এখানে একটা বাঁক নিয়ে এরম বাঁক নিয়েছে বা এই দিকগুলোতে বাঁক বেশি লক্ষ্য করা যায়। তো সেটাই বলছে যে উত্তর গোলার্ধে জুলাই মাসে গ্রীষ্মকাল হওয়ার দরুন সমস্ত রেখাগুলি খুবই আঁকা বাঁকা হয়ে থাকে। আর দক্ষিণ গোলার্ধে এই সময় শীতকাল হয়, সমস্ত রেখাগুলি সরল নিয়মিতভাবে বিস্তার লাভ করে। অর্থাৎ আমরা যদি দক্ষিণ গোলার্ধের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে দক্ষিণ গোলার্ধে জুলাই মাসেতে শীতকাল হওয়ার দরুন কিন্তু সমস্ত রেখাগুলোতে কিন্তু প্রায় সমান্তরালভাবেই কিন্তু একে অপরের সমান্তরালেই কিন্তু বিস্তৃত হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু উত্তর গোলার্ধে কিন্তু প্রত্যেকটা সমস্ত রেখাতে কিন্তু বাঁক লক্ষ্য করা যায়। এরপরে 2 নম্বর যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে কি না, উত্তর গোলার্ধে জুলাই মাসে উত্তর গোলার্ধে জুলাই মাসে জলভাগ অপেক্ষা স্থলভাগ বেশি উষ্ণ হয়ে থাকে। অর্থাৎ এই যে স্থলভাগ, এই স্থলভাগের যে উষ্ণতা সেটা জলভাগের থেকে কিন্তু বেশি হয়ে থাকে। জুলাই মাসেতে উত্তর গোলার্ধেতে স্থলভাগের উষ্ণতাটা কিন্তু বেশি হয়ে থাকে জলভাগের থেকে, কিন্তু মানে জলভাগের উষ্ণতা থেকে কিন্তু স্থলভাগের উষ্ণতা বেশি থাকে, জলভাগের উষ্ণতা কম থাকে। 3 নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কি না, এই সময় মহাদেশের উপর দিয়ে বিস্তৃত সমস্ত রেখাগুলি উত্তর মেরুর দিকে এবং মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত সমস্ত রেখাগুলি নিরক্ষরেখার দিকে বেঁকে অবস্থান করে। অর্থাৎ মহাদেশের উপর থেকে যে সমস্ত রেখাগুলো এখানে যায় এই জুলাই মাসেতে উত্তর গোলার্ধেতে, তাহলে দেখতে পাওয়া যাবে যে এটা মেরুর দিকে এর বাঁকটা থাকে। দেখো ভালো করে লক্ষ্য করে, এই যে উত্তর আমেরিকার ওপরেতেও এই মেরুর দিকে বাঁক নিয়েছে, আবার এশিয়া ইউরোপের দিকেও এই যে এগুলো হচ্ছে মেরুর দিকে বাঁক নিয়েছে। আর জলভাগের উপরেতে যে সমস্ত রেখাগুলো থাকে সেগুলো মোটামুটিভাবে এই যে নিরক্ষরেখার দিকে বাঁক নিয়ে থাকে, মোটামুটিভাবে নিরক্ষরেখার দিকে এই বাঁকটা নিয়ে থাকে। তো এটাই হচ্ছে কি 3 নম্বর বৈশিষ্ট্য, যে এই সময় অর্থাৎ জুলাই মাসে মহাদেশের উপর দিয়ে বিস্তৃত সমস্ত রেখাগুলি উত্তর মেরুর দিকে এবং মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত সমস্ত রেখাগুলি নিরক্ষরেখার দিকে বেঁকে অবস্থান করে। তো এই হচ্ছে গিয়ে আমাদের জানুয়ারি এবং জুলাই মাসেতে সমস্ত রেখার সাহায্যে আমরা বোঝার চেষ্টা করলাম যে কিভাবে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে তাপের অনুভূমিক বণ্টনটা হয়ে থাকে। তো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।